সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর স্বাস্থ্য বিষয়ক আয়োজন ডাক্তারের চেম্বারে। আপনাদের সাথে আছে আমি ডাক্তার মনি চৌধুরী। দর্শক, প্রতি পর্বেই আমরা চেষ্টা করি আপনাদের স্বাস্থ্য সমস্যার সঠিক সমাধান দেয়া, সেই সাথে চেষ্টা করি চিকিৎসার ব্যাপারে আপনাদের সঠিক দিক নির্দেশনা দেয়া। এছাড়াও সুস্বাস্থ্য নিশ্চিত করতে আপনাদের সচেতনতা বৃদ্ধি করাও আমাদের উদ্দেশ্য। আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, গিরা ব্যথার কারণ ও প্রতিকার। এই বিষয়টি সম্পর্কে সবাইকেই সচেতন থাকা উচিত। এবং আলোচনায় অংশ নিতে আমাদের সাথে দুজন অতিথি উপস্থিত আছেন প্রফেসর সৈয়দ শহীদুল ইসলাম, সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক্স অ্যান্ড স্পাইন সার্জারি, এভার কেয়ার হাসপাতাল। উনি আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন এবং কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যুক্ত হবেন প্রফেসর সোহেল মাহমুদ আরাফাত, চেয়ারম্যান ইন্টারনাল মেডিসিন বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। দর্শক, আলোচনায় যাওয়ার আগে আপনাদের বলতে চাই, আপনারা চাইলে আপনাদের যে কোনো সমস্যা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে। যাচ্ছি আলোচনায়। প্রফেসর সৈয়দ শহীদুল ইসলাম স্যার, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। আপনাকে ধন্যবাদ নিউজ 24 এর সবাইকে আমাকে আজকের এই আলোচনায় অংশগ্রহণ করতে সুযোগ দেওয়ার জন্য। স্যার, প্রথমে আমি আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই যে এই যে গিরা ব্যথা, এটি কিন্তু একটা বয়সের মধ্যে সীমাবদ্ধ নয়। যেমনি বয়স্কদের হচ্ছে তেমনি কিন্তু অল্প বয়সের মানুষও আক্রান্ত হচ্ছে। এই বয়স ভেদে গিরা ব্যথার কারণ কি? বয়স ভেদে গিরা ব্যথা বলতে আমরা যা বোঝাই জয়েন্ট, আমাদের শব্দ হচ্ছে জয়েন্ট, সাধারণ শব্দ হচ্ছে গিরা। স্যার, আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করব। আমাদের সাথে দর্শক ইতিমধ্যে যুক্ত হয়েছেন প্রফেসর সোহেল মাহমুদ আরাফাত, চেয়ারম্যান ইন্টারনাল মেডিসিন বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। স্যার, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। আমরা আজকে কথা বলবো গিরা ব্যথার কারণ এবং প্রতিকার নিয়ে। ধন্যবাদ। প্রথম যে প্রশ্নটি আমরা শুনছিলাম প্রফেসর সৈয়দ শহীদুল ইসলাম স্যারের কাছে, যে গিরা ব্যথার কি কি কারণ আছে? গিরা ব্যথার মূল কারণ আমরা বলি, গিরায় কোনো যখন রোগ হয় সেটাকে আমরা বলি আর্থ্রাইটিস। এই আর্থ্রাইটিসের অনেকগুলি ধরন আছে। একটা হচ্ছে ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস, আরেকটা হচ্ছে ইনফেক্টিভ আর্থ্রাইটিস, আরেকটা হচ্ছে যেটা সবচেয়ে বেশি কমন হয়, আমরা অর্থোপেডিক সার্জনরা যেটা আমাদের কাছে প্রায় রোগী আসে, সেটা হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস। তো ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিসের আবার অনেকগুলি রোগ আছে। আমার মনে হয় সোহেল মাহমুদ আরাফাত এই সম্পর্কে আলোচনা করতে পারবেন ভালো, কারণ এখানে বয়স ভেদে এটা বিভিন্ন বয়সে হতে পারে, বিভিন্ন রোগ বিভিন্ন বয়সে শুরু হয়। এই ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস সাধারণত আর্লি এজেই শুরু হয়, আর অস্টিও আর্থ্রাইটিস সেটা আমাদের সাধারণত 60 বা 65 বছরের পরে হয়ে থাকে। জি, আমরা এই বিষয়টি নিয়েও জানবো। তাহলে আমরা প্রথমে একটু সোহেল মাহমুদ আরাফাত স্যার, আপনার কাছে জেনে নিতে চাই যে ইনফ্লামেটরি আর্থ্রাইটিসের কথা বলছিলেন, সেটার পিছনে কি কারণ আছে? আমরা শুরুতেই একটা কথা বলছিলাম যে এখন আর্থ্রাইটিস বা এই গিরা ব্যথা সেটা কিন্তু বয়সের মধ্যে সীমাবদ্ধ নেই, বয়স্কদেরও হচ্ছে এবং অল্প বয়সী যারা আছেন তারাও আক্রান্ত হচ্ছে। এই অল্প বয়সী যারা আছেন তাদের ক্ষেত্রে গিরা ব্যথার কি কি কারণ থাকতে পারে? ধন্যবাদ ডাক্তার মনি চৌধুরীকে। কারণ আজকে যে প্রোগ্রামটা বাত ব্যথা আসলে একটা, আমি মনে করি যে এখন বয়স নাই, কোনো ধর্ম নাই, কোনো প্রফেশন নাই, সব বয়সে কিন্তু মানুষ নানা কারণে রোগ আক্রান্ত হচ্ছেন বাতজনিত কারণে। তো আর্থ্রাইটিস আপনি যেটা বললেন যে অল্প বয়স বা ইয়াঙ্গার জেনারেশনে কেন হচ্ছে, আসলে একসময় আমরা যখন ছাত্র ছিলাম ছোটবেলা, তখন আমরা দেখতাম আমাদের কিন্তু ইয়াং বয়সে মেইন বাতের যে সমস্যা দেখতাম রিউমেটিক ফিভার। রিউমেটিক ফিভার যে রোগটা ছিল, এক ধরনের গলা ইনফেকশন হতো, স্টেফটোকক্কাস ইনফেকশন বা টনসিলাইটিস। ওটার পর থেকে দেখা যেত তার বিভিন্ন জয়েন্ট এফেক্টেড হতো। তো গুড নিউজ হচ্ছে যে ইনশাআল্লাহ গত কয়েক বছরের অভিজ্ঞতা বলবো, গত 15-20 বছরে যে দেখা যাচ্ছে এই যে আগে যে বাতজনিত কারণ ছিল রিউমেটিক ফিভার, সেই রোগটা কিন্তু অলমোস্ট বলবো আমাদের বাংলাদেশ থেকে চলে গেছে বলা চলে। হয়তোবা আমাদের গলা ব্যথা যে চিকিৎসাটা খুব দ্রুত আমরা দিচ্ছি বা অ্যান্টিবায়োটিক পাচ্ছে, যার জন্য অত কমপ্লিকেশনটা হচ্ছে না। কিন্তু এর বাইরে কিন্তু আসলে অনেক বাত আছে। আপনি যেটা বললেন, আমাদের প্রফেসর শহীদুল ইসলাম সাহেব বলছিলেন যে আসলে অল্প বয়সে বাতের মূল কারণ হচ্ছে কি ইনফ্লামেটরি আর্থ্রাইটিস অথবা প্রদাহজনিত আর্থ্রাইটিস বা প্রদাহজনিত বাত। বাতের দুইটা মেইন ধরন যদি ভাগ করি, একটা হলো ক্ষয়জনিত কারণ, আর একটা হচ্ছে আপনার প্রদাহজনিত কারণ। ক্ষয়জনিত কারণটা সাধারণত হয় বয়স্ক মানুষদের, যাদের বয়স 50 ঊর্ধ্ব, যাদের কাজের হাঁটুর উপর প্রেশার পড়ে, পায়ের উপর প্রেশার পড়ে বা শরীরের ওজন অনেক বেশি, তাদের কিন্তু ওই ধরনের আর্থ্রাইটিস বা অস্টিও আর্থ্রাইটিস যেটা আমাদের মেডিকেল টার্মে বলি, এইগুলো কিন্তু ওই বয়সে হয়। ইয়াং বয়সের ভিতরে যেগুলো হয় আমরা বলবো যে গেটে বাত আছে, আমাদের কিছু স্কিন ডিজিজ আছে, সোরিয়াসিস রিলেটেড কিছু বাত আছে,
কিছু বাত আছে যেমন আমাদের পিছনের যে স্পাইনাল কর্ড বা মেরুদণ্ডের প্রদাহ হয়, যেমন অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস বলি, যে প্রদাহের কারণে মানুষের শিরোধারা বাঁকা হয়ে যায়, তীব্র ব্যথা হয়, রাতের বেলা ব্যথাগুলো বেড়ে যায়। তো আরো কিছু বাত আছে যেটা আমরা বলবো যে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, এবং আরো কিছু কানেক্টিভ কিছু ডিজিজ বলি, সেটা সাধারণ জনগণের জন্য আমি বলবো যে অত জটিল না গিয়ে শুরু বলবো এই কতগুলি ধরনের বাত হচ্ছে আমাদের মেইন প্র্যাকটিস আমরা পাই। তো এর ভিতরে গিটোবাত যেটা বললাম, সাধারণত বলবো এই বাতগুলি সাধারণত মেয়েদের একটু বেশি হয় ছেলেদের চাইতে, তবে হাতের ছোট ছোট গিরা কিছু বাত আছে, কিন্তু সব বাত কিন্তু সব গিরাকে এফেক্ট করে না। কিছু বাত যেটা আমরা রিমোটেড আর্থ্রাইটিস অথবা বাংলা আমরা গেটে বাত বলি, সেই বাতগুলি কিন্তু দেখা যায় হাতের ছোট ছোট জয়েন্ট গুলিকে এফেক্ট করে, তারপরে হাঁটু এলবো এগুলো এফেক্ট করে। তো এইগুলো আমাদের যে প্রদাহজনিত কারণে হয়, এগুলো একটা লক্ষণ। আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার হলো এই বাতগুলো কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠার পরে কিন্তু ব্যথার তীব্রতা বেশি থাকে। এই যে সকালবেলা যখন উঠে, যখন মানুষের নড়াচড়া কমে যায়, রাতের জন্য শুয়ে থাকে, ঘুম থেকে উঠলে অথবা বিশ্রাম অনেকক্ষণ নেওয়ার পরে এই ব্যথাগুলো বেড়ে যায়। সো যাদের এই ধরনের ব্যথা হয় ভোরবেলা বেড়ে যায় এবং ইয়াং জেনারেশনে হয়, তাদের অবশ্যই আমি বলবো যে একজন ভালো বাত বিশেষজ্ঞ জি, বা একজন আমরা এই চিকিৎসকের রোগগুলো সঙ্গে সম্পর্কে আরো একটু বিস্তারিত জানবো। আমি প্রফেসর সৈয়দ শহীদুল ইসলাম স্যার, আপনার কাছে জানতে চাই, আপনি অস্টিও আর্থ্রাইটিসের কথা বলছিলেন। এই অস্টিও আর্থ্রাইটিসের রোগী অনেক পাওয়া যায় কমনলি, এটির কি কোনো কারণ ব্যাখ্যা করা যায় যে এই কারণে হচ্ছে, যেটাতে প্রতিরোধ করা সম্ভব? ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। বাতের আমাদের আপনি বলেছেন জয়েন্টের সমস্যা, জয়েন্টের একটি সমস্যা কিন্তু বাদ পড়ে গেল, যেহেতু আলোচনা আসছে। আমাদের কাছে খুবই আসে ইনফেকশন নিয়ে আসে, সাধারণত আমরা পায়োজেনিক আর্থ্রাইটিস বলি, এবং আমাদের দেশে খুব কমন আর একটা টার্ম আছে টিউবারকুলোস আর্থ্রাইটিস। এটাও সাধারণত অল্প বয়সে হয়, অল্প বয়সে বাচ্চাদেরই হয়, খুব অল্প বয়সেও হয়, এবং টিউবারকুলোসটা আর একটু বেশি বয়সে হয়। সেটাও আমাদের মনে রাখতে হবে যে গিরার ব্যথা নিয়ে আসলে এটা একটা সন্দেহের কারণ, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে থাকতে হবে। অস্টিওআর্থ্রাইটিস রোগটা হচ্ছে আমরা বলি ওয়্যার এন্ড টিয়ার। আমাদের জয়েন্টের ক্ষয় হয়, ক্ষয় পূরণ হয়, এবং ক্ষয় এবং এই পূরণের যে প্রক্রিয়াটা যখন হয়, তখন এখানে একটা ইনফ্লামেশন হয়। এটাই হলো অস্টিওআর্থ্রাইটিস। এটার আপনি যেটা বলেছেন যে ফ্যাক্টরস, একটা হলো এজ, বয়স যখন বেশি হবে, আমি আগেই বলেছি 60+, তাদেরই অস্টিওআর্থ্রাইটিস হওয়ার সম্ভাবনা থাকে। এবং অস্টিওআর্থ্রাইটিস শুধু যে বয়স হলে হবে তাও নয়, অস্টিওআর্থ্রাইটিস কিন্তু একটা জেনেটিক প্রিডিসপোজিশনও থাকে। আমার পূর্বপুরুষের কারো থাকলে আমার হওয়ার সম্ভাবনা আছে। আরেকটা সৈয়দ মাহমুদ সাহেব, আরাফাত সাহেব বলেছেন যে এটা ওভারওয়েট এটা একটা খুবই ইম্পর্টেন্ট কারণ। অস্টিওআর্থ্রাইটিস যদি আমার ওজন কোনো কারণে বেশি হয়ে থাকে, এবং ওজনের যে ধরনটা আমি বলি, যদি আপনার শরীরের 1 কেজি ওজন আপনি কমাইতে পারেন, তাহলে হিপ জয়েন্ট দিয়ে আপনি 3 কেজি ওজন কমে যাবে, এবং নি জয়েন্ট দিয়ে 2 কেজি ওজন কম বহন করবে আপনার নি জয়েন্ট। অর্থাৎ ওজন একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর এই অস্টিওআর্থ্রাইটিস হওয়ার ক্ষেত্রে। আরেকটা হচ্ছে যে আপনার জয়েন্টে যদি পূর্বের কোনো কারণে কোনো আঘাতপ্রাপ্ত হয়ে থাকে, জয়েন্টের কোনো অসুখ কখনো হয়ে থাকে, অথবা জয়েন্টের কোনো ডিফর্মিটি হয়ে থাকে, ওয়েট বেয়ারিং যে নরমাল লাইন আছে সেটার থেকে যদি কোনো ব্যত্যয় হয়, তাহলে অস্টিওআর্থ্রাইটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাহলে বয়স, আগের আঘাত, জেনেটিক প্রিডিসপোজিশন, কোনো ডিফর্মিটি বা এই জয়েন্টের পূর্বে কোনো রোগ থাকলেই বয়স যখন বৃদ্ধি হয় মানুষ, তখনই তার এই অস্টিওআর্থ্রাইটিস। এই অস্টিওআর্থ্রাইটিসের চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে একটু জানতে চাই, কারণ অনেকেই কমপ্লেইন করে থাকেন যে অস্টিওআর্থ্রাইটিসের ট্রিটমেন্ট নিচ্ছি কিন্তু খুব বেশি ফলপ্রসূ না। সেক্ষেত্রে তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে? আসলে অস্টিওআর্থ্রাইটিসের ট্রিটমেন্ট খুব বেশি ফলপ্রসূ না, সেটা বলতেই পারেন, কারণ এই রোগটা তো একদম সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব না। এটা আমি বলেছি, এটা ক্ষয় হয়, ক্ষয় পূরণের চেষ্টা হয়, বয়স বৃদ্ধির সাথে সাথে জয়েন্টের ক্ষয়টা হবেই। তো চিকিৎসাটা যদি আপনি ঠিক মতো নেন, আমাদের দেশের সমস্যা কি, আমাদের রোগীরা সাধারণত আসে চিকিৎসকের কাছে, তারা মনে করে যে তারা ওষুধ দেবে, ওষুধ খেলেই ভালো হবে। কিন্তু অস্টিওআর্থ্রাইটিসের চিকিৎসা, আমি যে কারণগুলো বললাম, আপনি চিন্তা করে দেখেন, ওনার কিন্তু এই শুধু ওষুধ খেলে উনি ভালো হবেন না। আমরা পেশেন্ট এডুকেশন একটা টার্ম আছে, আমরা পেশেন্টকে কাউন্সিলিং করার চেষ্টা করি, রোগটা সম্পর্কে তাকে বলার চেষ্টা করি। যেমন বলেছি যে তার ওজন অবশ্যই কমাইতে হবে, ওজন না কমলে অস্টিওআর্থ্রাইটিসের চিকিৎসা করা যাবে না। যদি তিনি ওজন কমান এবং তাকে কিছু ফিজিওথেরাপি আমরা দিই, এক্সারসাইজ দিই, আমরা বলি আশেপাশের যে মাংসপেশিগুলো আছে, লিগামেন্টস আছে, ক্যাপসুল আছে,
এইগুলোকে মজবুত করতে হবে। এইগুলিকে যদি মজবুত করি, জয়েন্টের মোবিলিটি যদি আমরা বাড়াই, জয়েন্টটাকে যদি আমরা দুই ধরনের ব্যায়াম আছে, একটা স্ট্রেচিং এক্সারসাইজ আর একটা স্ট্রেংথেনিং এক্সারসাইজ অফ দ্য মাসলস এন্ড লিগামেন্টস অ্যারাউন্ড দ্য জয়েন্টস। এদেরকে যদি আমরা মজবুত করি তাহলে অস্টিওআর্থ্রাইটিস, অনেক সময় দেখা গেছে আমরা অ্যানালজেসিক দিয়ে যে ব্যথা কমাই, যদি এক্সারসাইজ দেও কিন্তু অ্যানালজেসিকের সমান ব্যথা, লেটেস্ট যে ইনফরমেশন, শুধু যদি এক্সারসাইজটাই মানুষ ঠিকমতো করে তাহলে তার ব্যথা ওষুধ না দিয়েও কমানো সম্ভব হবে। জি ওষুধ আরেকটা আমরা আল্ট্রাসাউন্ড থেরাপি, শর্টওয়েভ থেরাপি, এই ধরনের ফিজিওথেরাপিও তাদেরকে দিতে হবে। ওষুধটাই কিন্তু ইম্পর্টেন্ট। জি প্রফেসর সোহেল মাহমুদ আরাফাত স্যার, আপনি যদি এই বিষয়টাতে আর কিছু যুক্ত করতে চান, এবং সেই ক্ষেত্রে আমরা যতটুকু জানলাম যে এক্সারসাইজের একটা গুরুত্ব আছে, যদিও অস্টিওআর্থ্রাইটিসের পেশেন্টরা ব্যথার জন্য অনেক সময় এক্সারসাইজটাকে তারা অ্যাভয়েড করেন, তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে? ধন্যবাদ। আমার মনে হয় আমাদের বেশিরভাগ কথাই আমাদের সদস্য সব বলে গিয়েছেন। তো আমি এর সাথে একটা জিনিস যোগ করতে চাই যে জয়েন্টের অ্যাপ্রোপ্রিয়েট ইউজটা আপনি ঠিক করতে হবে। আপনার বডি অ্যালাইনমেন্ট গুলো যেগুলো আছে, আমাদের কিন্তু অনেকে কিন্তু ব্যাক পেইনে ভুগতে, অনেকে লাম্বার স্পন্ডাইলোসিস হয়। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেখা যায় যে যারা এটা করেন তাদের পার্টিকুলার কোনো পজিশন বা ব্যাক পশ্চার বলি, জয়েন্টের ওভার ইউজ বলি, তাতে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। যেমন বলেন যে হাঁটু ব্যথা অস্টিওআর্থ্রাইটিস বড় একটা কারণ। কিন্তু এই যে হাঁটু ব্যথার জন্য আমার কিছু নিয়ম যেমন বডি ফলো করা উচিত, যেমন সিঁড়িটা কম ভাঙা, যেখানে সুবিধা আছে লিফট ইউজ করা, হাঁটুটা বেন্ড না করা, অথবা অনেকক্ষণ একটানা দাঁড়িয়ে না থাকা। কিন্তু আমরা বলবো যে ওয়াকিং এক্সারসাইজ ইজ ভেরি গুড। আর ব্যথার ওষুধের উপর যেটা হলো, ব্যথার ওষুধ আমরা কিন্তু দেখি আমাদের এখানে কিন্তু অনেক অ্যাবিউজ হয়। আমাদের এখানে অনেক পেশেন্ট প্রচুর পরিমাণে ব্যথার ওষুধ খায় এবং সেটা অনেক ক্ষেত্রে কিন্তু কিছু তার সাইড ইফেক্টের জন্য কিন্তু জটিল রোগ আক্রান্ত হয়ে যায়। তাদেরকে আমার মনে খুব ইম্পর্টেন্ট তাদেরকে কাউন্সিলিং করা, আসলে ওনার রোগের যেটা আছে সেটা আমি কতখানি উপকার করতে পারবো, তার ব্যথা কতখানি নিরসন আমরা করতে পারবো, এবং কি কি জিনিস করলে ব্যথা বা জয়েন্টের ক্ষয় প্রোগ্রেশনটা হোল করা যাবে, এটা আমাদের খেয়াল করতে হবে। যেটা বললাম, জয়েন্টের পেইন মানে শুধু জয়েন্ট না, জয়েন্টের সাথে অলরেডি আমাদের সদস্য বলেছেন যে জয়েন্টের সাপোর্টিং কিছু আমাদের স্ট্রাকচার থাকে, মাসেলস, লিগামেন্টস, টেন্ডনস, এগুলো যে আমরা স্ট্যান্ডিং করি বা স্ট্যান্ডিং করার সুযোগ থাকে আমরা এক্সারসাইজের মাধ্যমে, পার্টিকুলার কিছু ব্যায়ামের মাধ্যমে, কিছু থেরাপির মাধ্যমে, তাহলে কিন্তু জয়েন্টের উপর প্রেশারটা কম বিয়ার করবে এবং জয়েন্টটা স্ট্যান্ডিং হবে এবং জয়েন্টটা পেইনও কমে আসবে। আমার এগুলোর সাথে সাথে তাদের রোগীদেরকে অ্যাডভাইস দেওয়া উচিত। আশা করি দর্শক যারা শুনছেন তারা এই বিষয়টিতে সতর্ক থাকবেন। এবং আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, রিউমাটয়েড আর্থ্রাইটিস সম্পর্কে এখন মোটামুটি অনেকেই জানেন, তারপরেও আপনার কাছ থেকে একটু জানতে চাই, সেই সাথে যেহেতু দীর্ঘমেয়াদী একটা চিকিৎসা নিতে হয়, অনেকেই এই ব্যাপারে দেখা যায় যে ধৈর্য ধরে রাখতে পারেন না বা চিকিৎসাটা ডিসকন্টিনিউ করছে, তাদের ক্ষেত্রে কি কি ধরনের অ্যাডভার্স ইফেক্ট হতে পারে সেই সম্পর্কেও একটু জানবো। আচ্ছা, এটা আমাদের আসলে রোগীদের ভিতরে এখন বেশ ভালো সংখ্যক রোগী রিউমাটয়েড আর্থ্রাইটিস পাওয়া যায়। তো রিউমাটয়েড আর্থ্রাইটিস কিন্তু একসময় একটা ভয়ঙ্কর রোগ ছিল। আমরা বলবো আমরা যখন 20-30 বছর আগে রিউমাটয়েড প্রচুর রোগী আমরা দেখতাম যাদের হাত আঙ্গুলগুলো ক্রিপল হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে, আমাকে একটা চামচ ধরার মতো তাদের ক্যাপাসিটি ছিল না। তো সৌভাগ্যজনক ভাবেই বলবো, যেভাবেই বলবো, আমাদের মডার্ন সায়েন্স, ক্লিনিক্যাল বা স্বাস্থ্য চিকিৎসার অগ্রগতির সাথে আমরা কিন্তু বেশ কিছু ওষুধ পেয়েছি যার মাধ্যমে রিউমাটয়েড আর্থ্রাইটিসের মতো জটিল বাতও খুব সুন্দরভাবে চিকিৎসা আমরা দিতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের পেশেন্টের প্রতি আমাদের অনুরোধ হবে যে এই ধরনের আর্থ্রাইটিস আপনি যদি সাফার করে থাকেন বা জয়েন্টে ব্যথা, যেটা বললাম সকালবেলা ব্যথা বেড়ে যাচ্ছে, হাতে ছোট ছোট ব্যথা হচ্ছে, এইগুলো যদি হাত জয়েন্ট গুলো ফুলে যাচ্ছে, তাহলে কিন্তু আপনার চিকিৎসকের পরামর্শ নেবেন। কারণ রোগটা যত দ্রুত ডায়াগনোসিস করা যাবে, যত দ্রুত চিকিৎসা শুরু করা যাবে, তত এই রোগের জটিলতাটা কম হবে এবং আপনি অনেক স্বাস্থ্যগত দিক দিয়ে অনেক ভালোভাবে আপনি জীবনযাপন করতে পারবেন। এবং এই যে ওষুধগুলো আছে, এখন নানা রকম ওষুধ আছে, আমরা একটা যদি কাজ না করে আরেকটা দিতে পারবো, আরেকটা না আরেকটা দিতে পারবো, কম দামি থেকে শুরু করে বেশি দামি অনেক চিকিৎসা আছে। তো আমার মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট চিকিৎসা নিলে যদিও দীর্ঘমেয়াদী চিকিৎসা লাগবে, কিন্তু আপনি সুস্থ থাকার প্রচুর সুযোগ আছে। আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট হবে, আপনারা এই ধরনের কোনো বাত আক্রান্ত হলে অবশ্যই একজন কোয়ালিফাইড ফিজিশিয়ানের কাছে যোগাযোগ করবেন, রিউমাটোলজিস্টের যোগাযোগ করবেন, যাতে আপনি সঠিক সময় সঠিক চিকিৎসা পেতে পারেন। এটা নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নেই। জি প্রফেসর সৈয়দ শহীদুল ইসলাম স্যার, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, পিএলআইডি এই রোগটি এখন অনেকটাই কমন, এই পিএলআইডির কারণ কি আছে এবং কি কি ধরনের লক্ষণ নিয়ে রোগীরা আসে? এই যে একটু আগে আপনারা বললেন না যে আমাদের ডিজেনারেটিভ চেঞ্জ হয়, আমাদের বয়স বৃদ্ধির সাথে সাথে অর্থাৎ 20 বছর পরের থেকেই কিন্তু মানুষের মেরুদণ্ডের ভিতরে ডিজেনারেটিভ চেঞ্জ হয়, ক্ষয় হতে থাকে।
আমাদের দুইটা মেরুদণ্ডের দুইটা হাড়ের মধ্যে, বিশেষ করে লাম্বার স্পাইন, মেরুদণ্ডের নিচের অংশে দুইটা হাড়ের মাঝখানে যে ডিস্ক থাকে, এই ডিস্কের দুটো পার্ট থাকে, একটা বাইরের অংশ, একটা ভিতরের অংশ। সাধারণ মানুষের বোঝার জন্য আমি নাম নাই বললাম। ভিতরের অংশটা একটু জেলি লাইক সাবস্টেন্স থাকে। এই জেলিটা আসলে বয়সের কারণে শুকিয়ে যায়। বাইরের যে আমরা ফাইবার বলি, এটা ফাইবার গুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। কোনো কারণে মানুষ যখন সামনে ঝুঁকে কাজ করে, ভারী জিনিস ঢুকে বা জোরে হাঁচি দেয় বা কাশি দেয়, তখন এই অংশটা ছিঁড়ে যায়। বাইরের যে স্ট্রাকচারটা ছিঁড়ে গেলে ভিতরের যে জেলি লাইক সাবস্টেন্স যেটা শুকিয়ে গেছিল, ওটা ছিঁড়ে বের হয়ে চলে আসে। পিছনের দিয়ে আমাদের স্পাইনাল কর্ড থাকে এবং তার দুই পাশে নার্ভ রুট থাকে। প্রতিটি ডিস্কের দুই পাশে দুটো করে নার্ভ ডিস্ক থাকে। এই যে কোনো একদিকে অথবা মাঝখানে এই ডিস্ক যে যখন প্রেসার দেয়, সেটাকে বলে প্রোল্যাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক বা পিএলআই। এটা সাধারণত 20 থেকে 40 বা 45 বছর মধ্যে পুরুষেরই বেশি হয়, মহিলাদের তুলনামূলকভাবে কম হয়। খুবই সাধারণ সিমটম। মানুষ যখন অনেকে বলে, স্যার আমি উপরে কাজ করতেছি বা এটা ওজন তুলতেছি বা রান্না বাথরুমে যে আমি গোসল করে উঠতেছি, হঠাৎ করে কোমরে এমন জোরে ব্যথা শুরু হলো, এরপর আমি হাঁটতে পারি। জি, আমরা এই পিএলআইডি সম্পর্কে আরো জানবো। আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা দর্শকের ফোনটি নিয়ে নিচ্ছি। দর্শক কে আছেন আমাদের সাথে, আপনার পরিচয় বলে প্রশ্নটি করুন। আমি ময়মনসিংহ থেকে ফারুক বলছিলাম যে আমি দীর্ঘ 2 মাস যাবত আমার একটা হাত ভাঙা এবং আমার হাতে ইনফেকশন আছে। এখন আমার এই ইনফেকশনটা শুকাচ্ছে না, আমি অনেক ওষুধ খাচ্ছি। এখন আমি কি করণীয়? জি দর্শক, আমরা শুনতে পাচ্ছি না আপনার কথা। কে আছেন আমাদের সাথে, পরিচয় বলে প্রশ্নটি করুন। হ্যালো। জি দর্শক বলুন। জি, আমি ময়মনসিংহ থেকে ফারুক বলতেছিলাম যে আমার একটা বাম হাত ভাঙা 2 মাস যাবত। এখন আমার এই হাতে একটা ইনফেকশন পুষ পড়ে অনেক, ঠিক আছে? আমার এখন এটা সমস্যাটা সমাধান হচ্ছে না, আমি অনেক ওষুধ খাচ্ছি, তারপরেও এটা সমাধান পাচ্ছি না। ফারুক সাহেবকে আমি একটু সাপ্লিমেন্টারি প্রশ্ন করি। ওনার হাত ভেঙে গেছিল, হাড় কি বের হয়ে আসছিল আপনার? না, একটু ছিদ্র হয়ে গেছিল, এটা একদম বাতাসের মাধ্যমে হাতটা ভেঙে গেছিল। আমার দুটা হাড্ডি ভেঙে গেছিল বাম হাতের। বাম হাতের রেডিয়াস আলনা দুটোই ভেঙে গেছিল। আমি কি উত্তর দেবো এটা? জি অবশ্যই স্যার। জি জি জি। তো ওনার আসলে ছিদ্র হয়ে গেছিল, উনি বুঝতে পারেনি, উনি চিকিৎসা কি করেছে তাও বলেননি। এটা আসলে ওপেন ফ্র্যাকচার। ওপেন ফ্র্যাকচার মানে ওনার হাড়ে বাতাস লাগছিল, হাড়টা বাইরে বাতাসের সংস্পর্শনে আসার সময় কিছু রোগ জীবাণু সংক্রমণ হয়ে গেছে। সারাউন্ডিং যে স্ট্রাকচার, যেখানে ছিল ধুলাবালি ময়লা বা রোগ জীবাণু চামড়া থেকে চলে যেতে পারে, এই জন্য ইনফেকশন আসে। এটা অলরেডি ওনার যেহেতু সময় হয়ে গেছে, আমার মনে হয় অলরেডি অস্টিওমাইলাইটিস হয়ে গেছে। একটা হলো প্রথমে উন্ড ইনফেকশন ছিল, এখান থেকে হাড়ে সংক্রমণটা চলে যাওয়ার কারণে অস্টিওমাইলাইটিস হয়ে গেছে। ওনাকে অবশ্যই এই রোগটির যথাযথ চিকিৎসা খুব তাড়াতাড়ি করতে হবে। আমি জানি না উনি কোনো চিকিৎসকের পরামর্শ নিয়েছে কিনা। ওনাকে আমরা ওইখান থেকে পুজ বা ওখান থেকে উন্ড সোয়াব দিয়ে আমরা পরীক্ষা করে দেখব এবং সেই অনুযায়ী ওনাকে অ্যান্টিবায়োটিক দেবো। হাতটাকে ইমোবিলাইজ করতে হবে, প্রয়োজনে ওনাকে জরুরি ভিত্তিতে অপারেশন করতে হবে, নাইলে এটার কনসিকুয়েন্স খুব খারাপ অবস্থায় চলে যাবে। জি, ধন্যবাদ দর্শক আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। স্যার, আমরা আলোচনায় ফিরবো, তবে একটি ছোট্ট বিরতি নিয়ে ফিরছি। দর্শক, ডাক্তারের চেম্বারের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে এসে আমরা গিরা ব্যথার আরও অনেক কারণ এবং তার প্রতিকার সম্পর্কে জানবো, তাই আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি নিউজ 24-এর স্বাস্থ্য বিষয়ক আয়োজন ডাক্তারের চেম্বারে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার মনি চৌধুরী এবং আমার সাথে আছেন দুজন বিশেষজ্ঞ ডাক্তার। প্রফেসর সোহেল মাহমুদ আরাফাত, চেয়ারম্যান ইন্টারনাল মেডিসিন বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। সেই সাথে আছেন প্রফেসর সৈয়দ শহীদুল ইসলাম, সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক অ্যান্ড স্পাইন সার্জারি, এভার কেয়ার হাসপাতাল। এবং আমরা কথা বলছিলাম গিরা ব্যথার কারণ ও প্রতিকার নিয়ে। ফিরছি আলোচনায়। প্রফেসর সৈয়দ শহীদুল ইসলাম স্যার, আপনি বিরতির আগে বলছিলেন পিএলআইডির কি কারণ আছে এবং এর কি ধরনের লক্ষণ রোগীরা নিয়ে আসে? হ্যাঁ, অলরেডি পিএলআইডি কেন হয় সেই প্যাথোজেনেসিসটা আমি বলেছি। এখন লক্ষণ ঝুঁকিটা নিয়ে আসে। সাধারণত রোগীরা বলে, স্যার আমি উপরে কোনো কাজ করছিলাম বা ভারী জিনিস তুলছিলাম অথবা জোরে কাশি দেওয়ার পরে হঠাৎ করে আমার কোমরে ব্যথা হলো। ব্যথাটা এমন ব্যথা যে আমি আর নড়তে পারছি না, সামনে ঝুঁকলে ব্যথা বাড়ছে। অনেক সময়, সবার ক্ষেত্রে হয় না, রোগীর ব্যথা কোমরের থেকে যে কোনো এক পায়ে অথবা 2 পায়ে যেতে পারে। আর যদি এটার বেশি ইনভলভমেন্ট হয়ে যায়, আমরা বলি কর্ডাইকোনাস সিনড্রোম, সেটা খুব রেয়ার অকেশন, সেটা হলে প্রস্রাব পায়খানাও ডিস্টার্ব হতে পারে।
এবং ব্যথাটা কোমরের থেকে 2 পায়ে কি যায়, কি ধরনের যায়, আমরা রোগীদের ভাষা হচ্ছে ঝিরঝির করে, অবশ্যই আসে। এবং এই সব রোগীর ক্ষেত্রে চিকিৎসাটা কিন্তু খুবই সহজ। এটা আমার কাছে মনে হয় না খুব একটা বড় রোগ, কারণ শতকরা 90 জন রোগীকেই আমরা কোনো অস্ত্রোপচার ছাড়া কনজারভেটিভ ম্যানেজমেন্ট বলি, কনজারভেটিভ ম্যানেজমেন্ট করলে রোগীরা একদম সুস্থ হয়ে যাবে, আগের অবস্থায় ফিরে যাবে। সেই চিকিৎসার 1 নম্বর চিকিৎসা হচ্ছে রেস্ট। আগে আমাদের যখন আমরা ছাত্র অবস্থায় 92 সনে আমি যখন অর্থোপেডিক্স ক্যারিয়ার শুরু করি, 84-তে 84-এ আমি পাশ করার পরে, তখনও ছিল 3 সপ্তাহ কমপ্লিট বিছনায়, শক্ত বিছানার উপর শোয়া রাখতো। এখন কিন্তু শক্ত বিছানার ফর্মুলা কিন্তু কোথাও নাই, কোনো রোগেও নাই। স্বাভাবিক বিছনায় শুয়ে থাকবে মাত্র 3 দিন। 3 দিন শুয়ে থাকার মধ্যে আমরা তাকে কিছু মেডিসিন দিতেও পারি, নাও দিতে পারি, যেটা অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস। আর অ্যাসুরেন্স 1 নাম্বার যে আপনি ভালো হয়ে যাবেন। সেক্ষেত্রে রোগী ভেদে চিকিৎসা পদ্ধতিটা একটু ভিন্ন হবে। কোন রোগীর ক্ষেত্রে কি ধরনের চিকিৎসা হবে সেটা একজন বিশেষজ্ঞ ডাক্তার ভালো বলতে পারবেন। আমরা একটু প্রফেসর সোহেল মাহমুদ আরাফাত স্যার আপনার কাছে আসতে চাই। আমরা পিএলআইডি সম্পর্কে জানলাম, আপনি আরেকটি বলছিলেন যে কোমর ব্যথার আরেকটা কারণ ইয়াংদের মধ্যে অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস, এই রোগটি সম্পর্কে একটু জানবো। ধন্যবাদ। আজ আমার এই কোমর ব্যথা বা পিছনে ব্যথার ব্যাপারে আমি প্রথম একটা ভুল আমি ভাঙাতে চাই। আমাদের যে পেশেন্ট গুলো আছেন, আমি শিওর শহীদুল ইসলাম সাহেব, আমি জানি উপস্থাপিত একজন চিকিৎসক, একমত হবেন যে ব্যাক পেইন হলে কিন্তু সবার ধারণা করে কিডনি ড্যামেজ হয়ে গেছে। এই জিনিসটা আপনার মাথা থেকে বের করতে হবে। আমি পেশেন্টদের, আমি শুনেছি আমাদের অনেক শ্রদ্ধ কিডনি বিষয় স্যাররা বলেছেন যে আমার চেম্বারের 80% রোগী হচ্ছে কোমর ব্যথা রোগী বা কিডনি। আমাদের বাংলাদেশের সবার ভিতরে কমন ধারণা কোমর ব্যথা হলেই আমার কিডনির সমস্যা হয়েছে, আমার কিডনি ডাক্তার দেখাতে হবে। এর মাঝখানে অনেক ঘটনা ঘটে যায়। তো আমি আপনাদের প্রতি অনুরোধ করবো, আপনার ব্যথার জন্য অ্যাপ্রোপ্রিয়েট ফিজিশিয়ানের কাছে যাওয়াটা শ্রেয়। আচ্ছা, আপনি যে কোশ্চেনটা করেছেন যে কোমর ব্যথা একটা কারণ বা মাজার ব্যথা বলি আমরা, সেটা অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস। এই একটা রোগ, এই রোগটা একটা পিকুলিয়ার। অ্যানকাইলোজিং আসলে আমি বলি বাংলায় যে সোজা করে বলি যে অ্যানকাইলোজিং হচ্ছে আমাদের জয়েন্টগুলি জোড়া লেগে যাওয়া, জয়েন্টগুলি স্টিফ হয়ে যাওয়া, শক্ত হয়ে যাওয়া। আর স্পন্ডিসাম হলো স্পাইন কেস। কঠিন নাম হলো জিনিসটা হচ্ছে আমাদের মেরুদণ্ডের যে হাড়গুলো আছে ওখানে প্রদাহ হয়ে সবগুলো জয়েন্ট জোড়া লেগে যায়। ফলে এই ধরনের মানুষ, আমাদের যখন নামাজ পড়ি বা নিচু কিছু করি, আমাদেরকে স্পাইন কটা বেন্ড করি, আমরা এটা বেন্ড করতে পারি, নিচু হতে পারি, কিন্তু এই ধরনের রোগে আক্রান্ত হলে আমাদের পেশেন্টটা কিন্তু স্টিফ হয়ে যান এবং তারা বাঁকা হয়ে যে জুতাটা অনেক সময় পড়তে পারেন না। তো এই রোগটার ব্যাপারে আপনাদের সবার প্রতি আমাদের অনুরোধ, খেয়াল রাখবেন। কোমর ব্যথা যখন আপনি দেখবেন যে ব্যথাটা তীব্র হচ্ছে এবং ভোরবেলা আপনি কোমর ব্যথার জন্য ঘুম থেকে উঠতে পারছেন না বা ঘুমের ভিতর ব্যথায় আপনি বারবার জেগে যাচ্ছেন, সাধারণত এই ধরনের রোগটা আক্রান্ত হয় অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস রোগীরা। আর শহীদুল ইসলাম সাহেব যেটা বলছিলেন, যেটা বিটস প্রলেপ, সেটা কিন্তু ঘুমের ভিতরে এইভাবে হঠাৎ করে হয় না, এটা হয় কিন্তু হঠাৎ কাজের সময়। সো এই সিম্পল মেসেজ, যে ব্যথাগুলি রাতের বেলায় হবে, ভোরবেলায় উঠতে কোমরের ভাঁজ করতে আপনি কষ্ট হবে, জামও লেগে থাকবে, এটা হওয়ার সম্ভাবনা বেশি। তবে এই রোগের সাথে আরো কিছু কিছু সিমটম আপনাদের অনুভূতি হতে পারে। সেটা মুখে ঘা হতে পারে, কারো কারো চোখ লাল হয়ে যেতে পারে, চোখ ব্যথা হতে পারে, দৃষ্টিতে কিছু আপনার সমস্যা হতে, ঝাপসা হয়ে যেতে পারে। এই ধরনের কিছু কিছু অ্যাসোসিয়েটেড কিছু কন্ডিশন থাকে। তো আমি বলবো যে অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস রোগ আগের মতো যে রিমোটেড আর্থ্রাইটিস বলেছিলাম, এই রোগটা যদি আর্লি আমরা ডায়াগনোসিস করতে পারি, এটার জন্য যথেষ্ট ভালো চিকিৎসা এখন আছে, যথেষ্ট ভালো চিকিৎসা আছে। আগের তুলনায় এখন বলবো যে এই রোগে আক্রান্ত রোগীরা কিন্তু আগে অনেক ফ্রি এবং মোবাইল এবং নিজের কাজকর্ম করে চলতে পারবেন। সুতরাং আপনাদের প্রতি আমি রিকোয়েস্ট করবো, আপনারা এই জিনিসগুলো খেয়াল রাখবেন। যে ধরনের বাত ব্যথা যদি রাতের বেলা বেড়ে যাবে, কোমর ব্যথা, আপনি জাম লেগে যাবে, ঘুম থেকে উঠে আপনি নড়াচড়া করতে কষ্ট হবে, এই ধরনের রোগীরা কিন্তু দ্রুত আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন। রোগটা সঠিক সময়ে যদি দ্রুত ডায়াগনোসিস হয়, ইনশাআল্লাহ চিকিৎসা করলে আপনি সুস্থ থাকবেন। জি, আরেকটি বিষয় যে অনেকেই কিন্তু ব্যথা বেদনার ক্ষেত্রে ব্যথার ওষুধ খেয়ে কিছুদিন অপেক্ষা করতে চান, হয়তো অনেকটা দিন তিনি শুধুমাত্র ব্যথার ওষুধ খাচ্ছেন। তো এই যে ইনফ্লামেটরি আর্থ্রাইটিস, এই বিষয়গুলো সম্পর্কে একটু জানতে চাই যে দ্রুততম সময়ে যদি এটা নির্ণয় এবং চিকিৎসা করা যায়, সেক্ষেত্রে কি অর্থনৈতিক দিক থেকে বা সুস্থতার দিক থেকে কোনো বেনিফিশিয়াল হবে কিনা রোগীরা? অবশ্যই। আপনি যেটা বলেন যে প্রথমত কোনো এই যে ব্যথার ওষুধগুলো কিন্তু আপনি মনে রাখবেন, শুধু এটা শুধু ব্যথা কমে না, সাথে সাথে আমাদের শরীরে অনেক কিছু ক্ষতিও করতে পারে। দ্বিতীয় হচ্ছে এই যে কোমর ব্যথা যে বা মাজা ব্যথা, সেটা আপনার ধারণা করছে অ্যানকাইলোজিং, কিন্তু এটা ছাড়া অন্য কারণে ব্যথা পারে। সিম্পল মাসেল পেইন হতে পারে, যেটা পিএলআইডি ব্যথা হতে পারে, অথবা উপরে অনেকক্ষণ কাজ করেছিল, যেমন আপনি যারা ঘর ঝাড় দেয়, নিচু হয়ে কাজ করে, তাদের হঠাৎ করে কিন্তু ব্যাক পেইন হতে পারে। সব ব্যাক পেইন কিন্তু অ্যানকাইলোজিং হবে না।
সো এটা ডায়াগনোসিস করলে ওষুধটা নিজে নিজে এই ব্যথার ওষুধ খাওয়াটা অবশ্যই আমি বলবো বুদ্ধিমানের কাজ না। কারণ রোগটা ডেফিনিট ডায়াগনোসিস করলে ডেফিনিট একটা চিকিৎসার মেয়াদ আছে, নির্দিষ্ট ডোজ আছে, কিছু ইনভেস্টিগেশন করে দেখতে হবে, তারপরে আমরা বলতে পারবো একটা নির্দিষ্ট মানে বিজ্ঞান ভিত্তিক চিকিৎসা, এভিডেন্স বেস, প্রমাণ যেটি হয়েছে এদের শরীরে উপকারে সেটা চিকিৎসা দেওয়াটা ওয়াইজ হবে। যদি আমি নিজে নিজে ট্রাই করি ব্যথার ওষুধ দমিয়ে রাখি 1-2 মাস 3 মাস 6 মাস, তারপর দেখলে এটা আরো জটিলতা বেড়ে যাবে, ইকোনমিক্যালি ডেফিনেটলি এটা আরো বেশি খরচের ব্যাপার হয়ে দাঁড়াবে। আমার মনে হয় আপনাদের অবশ্যই এই ধরনের রোগীদের আমি মনে করি যে অবশ্যই একজন সঠিক সময় চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। জি, আমরা এই বিষয়গুলো নিয়ে আরো কথা বলবো। আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা দর্শকের ফোনটি নিচ্ছি। দর্শক কে আছেন আমাদের সাথে, আপনার পরিচয় বলে প্রশ্নটি করুন। দর্শক কে আছেন আমাদের সাথে, আপনার পরিচয় বলে প্রশ্নটি করুন। দর্শক কে আছেন আমাদের সাথে, পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ রকুনুজ্জামান, রাজশাহী থেকে। জি দর্শক বলুন। আমার আমার স্ত্রীর বয়স 38 বছর। ওনার এই দুই পায়ের জয়েন্টে আর হাতের জয়েন্টে ব্যথা। হ্যাঁ, পায়ের জয়েন্টে আর হাতের জয়েন্টে ব্যথা, সময় সময় ফুলে উঠে এবং ব্যথায় কিছু ধরতে পারে না, বিশেষ করে ডান হাতে। আমি মেডিসিনের প্রফেসর, রাজশাহীতে দেখাইছি এবং নার্ভ বিশেষজ্ঞ এবং জয়েন্ট পেন বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাইছি। তো তাতে যে কয়দিন ওষুধ খায় ওই কয়দিন ভালো থাকে, তাছাড়া আমি কোনো ভালো উপকার পাইনি। দর্শক আপনি আমাদের সাথেই থাকুন। প্রফেসর সোহেল মাহমুদ আরাফাত স্যার, আপনি যদি প্রশ্নের উত্তরটি দিতেন, এবং দর্শক আমাদের সাথে লাইনেই আছেন, আপনি চাইলে তার সাথে সরাসরি কথা বলতে পারেন। প্রথমত আমি দুঃখিত যে আপনার ওয়াইফ এখনো সুস্থ হননি, ইনশাল্লাহ সুস্থ হবেন। তবে আপনার রোগের ব্যাপারে জানা আমার দুই একটা কোশ্চেন আছে। আপনি যে হাতের জয়েন্টে ব্যথা বলেন, কোন কোন জয়েন্টের ব্যথা? শুধু হাতের গিরায় কবজির মধ্যে, হাতের গিরায় কবজির মধ্যে, আর পায়ের নিচের মানে হেঁটুর নিচে যে জয়েন্টটা পায়ের নিচের ওই জায়গায়। আচ্ছা, এদের হাত এই যে কবজিগুলো কি ফুলে যায়? কবজি ফুলে যায় স্যার, কবজি ফুলে যায়। আপনি কোনো স্কিনে কোনো সমস্যা আছে? স্কিনে বা চর্ম কোনো রোগ আছে? না চর্ম রোগ আছে কোনো? না স্যার, ওনার ওই গলগণ্ড থাইরয়েডের সমস্যা আছে। আচ্ছা, তো এমনি হাতের যে ছোট ছোট জয়েন্ট গুলো আছে হাতের, এগুলো কি আপনার ব্যথা হয় বা ফুলে? হাতের ছোট ছোট গিরাগুলো? হ্যাঁ, ওগুলো একটু হালকা ব্যথা আছে, কিন্তু হাতের মেন সমস্যা হচ্ছে কবজির মধ্যে, হাতের কবজির মধ্যে স্যার। আচ্ছা, তো ধন্যবাদ। আমার মনে হয়, জি বলুন। ওই জয়েন্টেও হালকা হালকা ব্যথা আছে, হাতের কবজির মধ্যে ব্যথা আছে স্যার। ব্যথাটা কবজির মধ্যে ব্যথা, আর লোগের জয়েন্টে হালকা ব্যথা স্যার। ঠিক আছে, ধন্যবাদ। তো আমাদের যেটা মনে হচ্ছে, আপনি যেটা বললেন যে যে জয়েন্ট গুলো হচ্ছে মূলত বড় বড় জয়েন্ট, যেটা বোঝা গেল বড় বড় জয়েন্ট নি, তারপর আপনার হাত পায়ে গোড়ালি এবং হাতে কবজি, আপনি দুই পাশে না এক পাশে? আপনি শুনতে পাচ্ছেন? আমার শুনতে পাচ্ছেন? উপরে, জি স্যার, উপরের অংশটা বেশি, নিচের অংশ না, আমি হচ্ছে ডান বাম দুই পাশে কি আপনার ব্যথা হচ্ছে নাকি এক পাশে? ডান হাতে বেশি, বাম হাতে কম স্যার। আচ্ছা, তাহলে যেটা বোঝা যাচ্ছে দুইটা যদি ফুলে যাচ্ছে এটা আমরা বলি অ্যাসিমেট্রিক্যাল, অথবা দুইটা জয়েন্ট দুই পাশে একই রকম নয়। এই ব্যথাগুলো সাধারণত আমাদের কিছু বাত আছে, যেটা মোস্ট লাইকলি আমাদের হতে পারে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস অথবা সরিয়েটিক আর্থ্রাইটিস হতে পারে। আমরা অথবা আমাদের বলি যে আপনার কোমরে কোনো ব্যথা নাই, তাই না? সরি, কোমরে কোনো ব্যথা নাই তো? না, ব্যথাটা অত আছে স্যার, হালকা কোমরের ব্যথা হালকা। তাহলে আমাদের যেটা হলো, এটা আপনার যদি রিঅ্যাক্টিভ বা যে আর্থ্রাইটিস গুলো আমরা চিন্তা করছি, যে বাতের ব্যথা, এই বাতের ব্যথা কিন্তু আসলে একটু দীর্ঘমেয়াদী চিকিৎসা লাগবে, এবং আপনাকে এর সাথে সাথে আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষা করা লাগবে। আমি নিশ্চিত যে আপনার যে ডাক্তার সাহেবরা দেখছিলেন অবশ্যই ওনারা এই টেস্ট গুলো করেছেন। তবে এই ধরনের বাতের ব্যথাগুলো একটা জিনিস হলো কি, এটা দীর্ঘমেয়াদী চিকিৎসা লাগে। এটা এমন না যে 2 সপ্তাহ 3 সপ্তাহ ওষুধ খেলে ভালো হয়ে যাবে, এটা কিন্তু ইউজুয়ালি হয় না। আপনার যে ধরনের রোগের প্রকৃতি, এটা আমাদের দীর্ঘমেয়াদী চিকিৎসা লাগবে। আপনি মনে রাখবেন চিকিৎসার দুইটা উদ্দেশ্য। একটা হচ্ছে আপনাকে উপশম করা, শরীরের ব্যথা বা কষ্ট উপশম করা,
দুই নম্বর, এই বাতগুলো কিন্তু আরো কিছু কমপ্লিকেশন আছে, কিন্তু শরীরের বিভিন্ন অংশকে এফেক্টেড করতে পারে, জয়েন্ট গুলো অকেজো হয়ে যেতে পারে। তো এই ধরনের যে কমপ্লিকেশন না হয় সেটাও কিন্তু একটা চিকিৎসার উদ্দেশ্য। সেটা আপনাকে যে ওষুধগুলো দিচ্ছে আপনি কষ্ট করে ধৈর্য সহকারে খেয়ে যান, এবং এর সাথে আমাদের দীর্ঘমেয়াদী যে রোগের কারণে কোনো কমপ্লিকেশন যেন না হয়, যেটা আপনি হয়তো অন্য কোনো বডি, অন্য কোনো সিস্টেম, অন্য কোনো অঙ্গ যেন এফেক্টেড না হয়, সেটাও কিন্তু আমাদের চিকিৎসকদের টার্গেট থাকে সেটা সেফ রাখা। অবশ্যই সেই জন্য আমরা কিছু ওষুধ প্রেসক্রাইব করি, ওনারা নিষ্কন্দায় করেছেন। আমার মনে হয় আপনি ধৈর্য সহকারে চালিয়ে যান এবং ডিউমাটোলজিস্ট অথবা মেডিসিন স্টোর যিনি দেখেন ওনার সাথে আপনি স্ট্রিক্ট থাকেন, উনি নিঃসন্দেহে ধীরে ধীরে এটা আপনার রোগ উপশম করতে সক্ষম হবে। তবে বলবো এই ধরনের বাত, যে কোনো বাত, যেটা আমাদের শহীদুল ইসলাম সাহেব বলছিলেন, অস্টিওআর্থ্রাইটিস বলি, রিউমাটয়েড বলি, অ্যানকাইলোজিং বলি, এগুলি কিন্তু মাস সপ্তাহের রোগ না, এগুলি কিন্তু বছরকে বছরের রোগ। এগুলি কিন্তু আপনি ধৈর্য সহকারে, যেমন ডায়াবেটিস, প্রেসার ওষুধ খেয়ে যেতে হয় আমাদের, এগুলো কিন্তু নানাভাবে নানা চিকিৎসা কিন্তু দীর্ঘমেয়াদী কন্টিনিউ করতে হবে। তো আশা করি ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ স্যার রোগীর সহজ সমাধান দেওয়ার জন্য। আমরা এরপরে আরো আলোচনা করব, কিন্তু একটা বিরতি থেকে ফিরে। দর্শক, ডাক্তারের চেম্বারের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরছি কিছুক্ষণের মাঝে, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর স্বাস্থ্য বিষয়ক আয়োজন ডাক্তারের চেম্বারে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার মনি চৌধুরী, এবং আমরা আলোচনা করছিলাম গিরা ব্যথার কারণ ও প্রতিকার নিয়ে। আমাদের সাথে আছেন দুজন বিশেষজ্ঞ ডাক্তার, প্রফেসর সোহেল মাহমুদ আরাফাত, চেয়ারম্যান ইন্টারনাল মেডিসিন বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। সেই সাথে আছেন প্রফেসর সৈয়দ শহীদুল ইসলাম, সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক্স অ্যান্ড স্পাইন সার্জারি, এভার কেয়ার হাসপাতাল। চলুন ফিরছি আলোচনায়। প্রফেসর সৈয়দ শহীদুল ইসলাম স্যার, আপনার কাছে আমি একটা কমন রোগ সম্পর্কে জানতে চাই। সেটি হচ্ছে যারা ডায়াবেটিস আক্রান্ত আছেন তাদের মধ্যে দেখা যায় ফ্রোজেন শোল্ডার নামে একটি রোগ আছে। সেই রোগটি সম্পর্কে একটু জানবো এবং এর চিকিৎসা সম্পর্কেও খুব সংক্ষিপ্ত আকারে জেনে নেব। ধন্যবাদ। আপনি তো বলে দিলেন যাদের ডায়াবেটিস হয় তাদের ফ্রোজেন শোল্ডার হয়। অর্থাৎ যাদের ডায়াবেটিস আছে তারা সাবধানে থাকবেন। যদি শোল্ডারে কোনো কারণে দেখেন কোনো ব্যথা হচ্ছে, প্রথমে আসলে বুঝতে পারবেন না। প্রথম যেটা সবচেয়ে এফেক্টেড হয়, আপনি যদি মহিলাদেরই কিন্তু বেশি হয় এটা, তো মহিলারা দেখবেন আপনারা চুল বাঁধতে যাচ্ছেন বা চুল আশ্রাতে যাচ্ছেন, হাত পিছনে নিতে পারছেন না, অথবা পিঠ চুল কাছে নিতে পারছেন না হাতটা। ভেরি ইম্পর্টেন্ট সাইন। প্রথম আর্লি আপনি এটি প্রথম বুঝবেন, ব্যথা হয়তো বেশি হবে না। এরপরে আস্তে আস্তে ব্যথা বাড়বে, ব্যথার তীব্রতা বাড়বে, এবং একসময় এরকম হবে যে আপনি একদম নিতে পারছেন না। আলটিমেটলি রোগটা একসময় নিয়ন্ত্রণে আসবে, কিন্তু ওই যে ব্যথা, ওর পিছনে যে স্মৃতিচিহ্ন সে রেখে যাবে, ব্যথা কমে যাবে কিন্তু জয়েন্টটা ফিক্সড হয়ে যাবে। আপনি টার্মটা বলেছেন ফ্রোজেন শোল্ডার। আমরা যেমন মাংস বা মাছ ফ্রিজে রাখলে যেমন জমে যায়, এবং জয়েন্টটা জমে যাবে। এই হলো সিমটম। ব্যথা হবে, মুভমেন্ট রেস্ট্রিক্টেড হবে, হাত উপরে তুলতে পারবে না, পিছনে নিতে পারবে না, চুল বাঁধতে পারবে না, পিঠ চুলকাতে পারবে না, এবং ব্যথা তো আছে। এইসব রোগীদেরকে আমাদের কাছে চিকিৎসা আসলে প্রথমে আমি যেটা বলি, আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ না করলে আপনার চিকিৎসা আমি করতে পারবো না। কারণ ডায়াবেটিসের জন্য এই রোগটা সাধারণত হয়, অন্য কারণও আছে যেটা ডিটেলস আলোচনা করার সুযোগ নেই। চিকিৎসা কি? 1 নম্বর চিকিৎসাতে যে জয়েন্টটা জমে গেছে জয়েন্টটাকে ছাড়াতে হবে। তো ছাড়ানোর জন্য এক্সারসাইজ এবং আমি 3টা উপদেশ দিই, ব্যায়াম করবেন, ব্যায়াম করবেন এবং ব্যায়াম করবেন। এর কোনো বিকল্প নাই। কিন্তু প্রবলেমটা হয় রোগীদের যথেষ্ট ব্যথা থাকে, এত বেশি ব্যথা হয় ব্যায়াম করতে গেলেই ব্যথা পায় আর ব্যায়াম করতে পারে না। এই জন্য আর আমাদের যে ধারণা হয় রোগীদের যে না তাহলে একসঙ্গে ব্যথা করে ফেলে, বা ডাক্তার সাহেব আপনি অনেক ওষুধ একসাথে দেন, ব্যথা কমায় যান। সেক্ষেত্রে বলতে পারি যে এই ফ্রোজেন শোল্ডারে যারা আক্রান্ত আছেন তাদের একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যদি তিনি এক্সারসাইজ করেন এবং সাথে কিছু ওষুধ খান, তাহলে অবশ্যই কোনো ভালো ফলাফল পাবেন। আমরা অনুষ্ঠানের আসলে শেষ পর্যায়ে চলে এসেছি। প্রফেসর সোহেল মাহমুদ আরাফাত স্যার, আপনার কাছ থেকে একটু জেনে নেব যে এসএলই যে রোগটি আছে মহিলাদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে, সেই সম্পর্কে একটু জানবো। আচ্ছা, ধন্যবাদ। আসলে সময় খুব কম। আমি যেটা বলছি এসিলি বা সিস্টেমিক লুপাস এরিথেমাটোসাস, এটা আমাদের একটা আসলে আগে আমাদের এত ছিল না, কিন্তু ইদানিং এটা কিন্তু আমরা দেখছি ডায়াগনোসিস হচ্ছে বেশ। এই রোগটার যে মূল প্রবলেম হলো নিজের যে শরীরের যে রোগ প্রতিরোধ ব্যবস্থা থাকে, ইমিউনিটি, সেটা কিন্তু সেলফ বা নিজের টিস্যু এগেইনস্টে ইমিউনিটি তৈরি করে, তাই ইমিউন সিস্টেমটা বদলিয়ে যায়। এই জন্য দেখা যায় যে রোগটা মানুষের শরীরের চুল থেকে শুরু করে আমরা বলি নখ পর্যন্ত প্রতিটা অর্গানকে এফেক্ট করতে পারে। যেমন স্কিন, চুল পড়ে যাওয়া, মুখে ঘাও হওয়া, তারপরে জয়েন্টে জয়েন্টে গিরা গিরা ব্যথা, কারো কারো কিডনি এফেক্ট করে, কারো লিভার এফেক্ট করতে, ব্রেনকে এফেক্ট করে, সেটা স্ট্রোকের মতো হতে পারে বা তীব্র মাথা ব্যথা হতে পারে। তো আমি বলবো এক কথায় শরীরের বিভিন্ন অঙ্গকে এফেক্ট করে, তার সাথে জ্বর থাকে। দীর্ঘমেয়াদী জ্বর, তার সাথে বা জয়েন্টে ব্যথা, শরীরের স্কিনে কোনো র্যাশ উঠে যাওয়া বা চুল পড়ে যাওয়া,
মুখে বারবার ঘা হওয়া, এগুলি মূলত বলবো যে সাধারণ মানুষের জন্য প্রথম লক্ষণ। তো এই রোগটা কিন্তু একইভাবে যে এই রোগটা যদি ডায়াগনোসিস করা যায়, এই রোগেরও কিন্তু আমরা মনে করি যে বাংলাদেশের অন্যান্য দেশের প্রায় সমপর্যায়ে চিকিৎসা সম্ভব, এবং সেই ওষুধ কিন্তু আমাদের হাতে আছে। এই ধরনের রোগ আক্রান্ত হলে ওনারা কিন্তু চিকিৎসা করে সম্পূর্ণ সুস্থ করা সম্ভব না হলেও তাদের কিন্তু রোগটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তো আমরা বলবো এই রোগ আগে যেটা ভয়াবহ ছিল বা মৃত্যুর কারণ ছিল, এখন বলবো আল্লাহর রহমতে এখন আমরা অনেক রোগী কিন্তু স্যার, আপনার কাছে আরো একটি বিষয় আমি একটু ছোট্ট করে জানবো, যে অনেকেই কিন্তু মনে করেন যে দেশের বাইরে গেলে এই বাত ব্যথার চিকিৎসাটা ভালো, সেক্ষেত্রে আমরা কিন্তু চিকিৎসার ক্ষেত্রে অনেকটা এগিয়ে গিয়েছি, যদি আমি তুলনা করি সেক্ষেত্রে আপনি কি বলবেন? ধন্যবাদ। আসলে এটা আমাদের আস্থার অভাব, আমি বলবো যে আমাদের আস্থার অভাব, কিন্তু আমি বলবো চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বাইরে যে কোনো দেশের যে বাত ব্যথার যে চিকিৎসা হয় সেই চিকিৎসার সমান চিকিৎসা বাংলাদেশ সম্ভব, অবশ্যই সম্ভব। এই নিয়ে সত্যিগত বিদেশ যাওয়ার কোনো দরকার নেই। অনেকে আছে অ্যাপেন্ডিক্স অপারেশন করতে বিদেশে যান, সেটা যার যার ব্যক্তিগত সান্ত্বনা ব্যাপার থাকে বা আস্থার ব্যাপার থাকে, হয়তো আমরা সেই আস্থার ব্যাপারটা বলতে চাই যে আমাদের দেশে অবশ্যই অবশ্যই এই রোগের চিকিৎসা দেওয়া সম্ভব, এবং প্রতিটা ওষুধই কিন্তু আমাদের দেশে অ্যাভেলেবেল আছে, ডায়াগনোসিস করার পদ্ধতি অ্যাভেলেবেল আছে। সেটাই হলো, এখানে যোগ্য ফিজিশিয়ান আছে, আপনার ডায়াগনোসিস করার সমস্ত মাধ্যম আছে, পরীক্ষা নিরীক্ষা করা যায়, এবং যত মেডিসিন দরকার এখন বাংলাদেশে সবই অ্যাভেলেবেল, তাহলে কেন বাইরে যাওয়া? জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, এত অল্প সময়ের মধ্যে এত এত গুরুত্বপূর্ণ তথ্য আমাদের দর্শকদের দিয়েছেন। ধন্যবাদ দর্শকদের, আপনাকে এবং দর্শক সবাইকে যারা ছিলেন সকলকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের ডাক্তারের চেম্বার। আমরা চেষ্টা করেছি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার, আপনাদের সচেতন করার। আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলেই আমরা সার্থক। পরবর্তী আয়োজনে যুক্ত হওয়ার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং অবশ্যই নিউজ 24 এর সাথেই থাকুন।